সুন্দরী নায়িকা বাংলাদেশে অসংখ্য আছে, বিদেশে চেয়েও সুন্দরী নায়িকা আছে, কিন্তু তারা আসলে একটা মায়া জলে বন্দী। যেমন কৌশনীকে 100 স্ক্রিনশট আমাকে দেখাইছে কৌশনী মুখার্জি, তোমার সাথে আমাকে অভিনয় করার জন্য দেখো কতগুলো মানুষ আমাকে এখান থেকে আসে না। কিছু লোক তারা তো মানুষের ভালো দেখতে চায় না, তারা একটা 3 কোটি টাকার মতো একটা ডার্ক হল মুস্তাফিজুর রহমান মানিক বানক সেটা চায় না। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন তানভীর তারেক ভাইয়ের টক শোতে আমি যাবো, এই শোতে আমি একদিন আসবো। যদি অবশ্যই আপনার এখানে যার যোগ্যতা আছে আসার এবং যাকে আপনি মনে করেন যে এই শোর জন্য তাকেই আপনি ডাকেন, তো এই জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আমি একজন যদি ব্যবসায়ী হই কাতারে, আমাকে কিন্তু আপনি ডাকবেন না, আপনার চোখেও কিন্তু তেমন পড়বে না। তো ডার্ক ওয়ার্ল্ড রিলিজের পরে এখন অন্যান্য তারকা বলি বা কলিগ বলি নায়িকাদের সাথে একটা সম্পর্ক তৈরি কি হয়েছে আদৌ? হ্যাঁ, কিছু কিছু হয়েছে, এখন দেখা যায় একটু দাম দেওয়া শুরু করেছে। অবশ্যই আমি বললাম না যে আপনার লেভেলে বিজনেস করে, আমি ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেস। অনন্ত জলিল বড় ব্যবসায়ী না আপনি বড় ব্যবসায়ী? অবশ্যই নিঃসন্দেহে অনন্ত জলিল বড় ব্যবসায়ী। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। আমরা কথা বলবো ডার্ক ওয়ার্ল্ডের হিরো, না সেই ডার্ক ওয়ার্ল্ড না, মুভি ডার্ক ওয়ার্ল্ড হিরো মুন্না খান। কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। প্রথমেই শুরুতে বলতে চাই, এই তানভীর তারেক শোর একজন নিয়মিত দর্শক আমি। এটা অনেক দিন আগে থেকেই আমি তানভীর তারেক শো দেখি। আচ্ছা। এবং আপনাদের প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তার একজন দর্শক আমি। প্রথম প্রশ্ন হচ্ছে মুন্না খান, আমরা প্রায় সময় দেখি যে ফিল্মে আসার পর এই খানটা যুক্ত হয়, রিয়েল নাম কি আর মুভি নেম কি? আমি মুন্না খান এটা আরো ছোটবেলা থেকেই, কিন্তু আপনারা জানেন যে জন্মের পরে বাবা মার আরো একটা নাম থাকে। যদি আমরা কাউন্ট করি তো 99% মানুষেরই 2টা নাম থাকে। তো ছোটবেলা থেকে আম্মু আমাকে বাবু বলে ডাকতো, আর মুন্না খানই আছে সারা জীবনের। ফিল্মে আসার আগে থেকেই মুন্না খান, এখন মুন্না খান ওই সারা জীবন বেঁচে থাকতে দর্শকদের কাছে। যতদূর জানি আপনি ফিল্মে আসার আগে সাকিব ভক্ত এবং সাকিবিয়ান যেটা বলে, সাকিব আর্মি যেটা বলে সেটা ছিলেন। এখন কি ভক্তি জায়গায় কমতি পড়েছে নিজে হিরো হওয়ার পর নাকি? এটা আসলে কখনোই কমতি হবে না, কারণ সিনেমা তো আসলাম মাত্র, সিনেমা শুরু করলাম, কিন্তু মিডিয়ার সাথে তো যুক্ত আরো প্রায় 6 বছর হয়ে গেছে। আমার যে প্রযোজনা প্রতিষ্ঠান মুন্না খান মাল্টিমিডিয়া, ওখানে আমি প্রায় 6 বছর ধরে কাজ করতেছি। অনেক ভাইরাল মিউজিক্যাল ফিল্ম আছে আমার, তো এই সব ধরনের শিল্পীর গানই আমি অভিনয় করছি। তো একটা সময় যে ছোটবেলায় একটা স্বপ্ন ধারণ করতাম বুকের ভিতরে, যে আমি বড় পর্দার একটা অভিনেতা হব, বড় পর্দার একজন নায়ক হব, যেমন জসিম ভাই, মান্না ভাই, রুবেল ভাই, সোহেল রানা স্যার, আলমগীর স্যার, ইলিয়াস কাঞ্চন স্যার। তো ওই স্বপ্নটা সবসময় মনে ধারণ করতাম যে আমি তাদের মতো একজন অভিনেতা হইতে চাই বড় পর্দায়। তো এই সিনেমা বড় পর্দায় কাজ করতে হলে তো আপনাকে একজন নায়কের যে এক্সপিরিয়েন্স থাকার দরকার, একজন নায়কের ভিতরে যে ফিল্ডে থাকা দরকার, তার যে যোগ্যতাটা দরকার, এটা আপনাকে অর্জন না করলে কোনো ডিরেক্টর তো আপনাকে কাজে নিব না। তখন আমি ডিসিশন নিলাম যে আমাকে তো শিখতে হবে, আমাকে নাচ শিখতে হবে, আমাকে ফাইট শিখতে হবে, আমাকে অভিনয় শিখতে হবে। তো যখন ফাইনালি এগুলা, একজন যেহেতু ব্যবসায়ী, প্রবাসী ব্যবসা করি, প্রায় 2009-এ প্রবাসে চলে গেছি। আচ্ছা। আমরা ফ্যামিলিগতভাবেই প্রবাসী, আমার মা বাবা ভাই বড় ভাই সবাই ফ্যামিলিগতভাবে প্রবাসী ব্যবসায়ী। আচ্ছা। আমার মা আমার ভাই সবাই ফ্যামিলিগত প্রবাসী, দুবাইতে সবাই দুবাইতে সেটেল ছিল, পরে এখন আবার আমি কাতারে। তো একটা সময় যখন মনে করলাম যেহেতু একজন ব্যবসায়ী, তো সেই ক্ষেত্রে আমাকে যে কোনো স্কুলে গিয়ে গ্রুমিং করাটা সেটা আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। তো আমি আস্তে আস্তে ছোট ইউটিউব করে শিখি ক্যামেরার সামনে। তো যখন মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান ওপেন করলাম, ওখানে আমি প্রায় 100 গানে আমি মিউজিক্যাল ফিল্মে মডেলিং করছি। 100 গানে? হ্যাঁ, আপনি সার্চ দিয়ে দেখেন আছে। আমার অলরেডি আমার 80+ গান আমার রিলিজ আছে, আরো অনেকে আছে, গুলো আমরা রাখি সিনেমার জন্য অফ রাখছি। আচ্ছা, পরে রিলিজ হবে অবশ্যই। যেমন আসিফ ভাই থেকে শুরু করে আপনার কাজী শুভ ভাই, গগন সাকিব, অসংখ্য, এখন হয়তো নাম মনে করতে পারতেছি না। মানে সেটা সবাই আপনি শিখছেন আর কি? হ্যাঁ, শিখতেছি। আচ্ছা। যখন একটা সময় মনে করলাম যে না, এখন আসলে শুরুটা করা দরকার, আর বাংলা ফিল্মের অবস্থাও তো একটু খারাপ গেছে মাঝে মাঝে, তো ওই জায়গায় 3 কোটি টাকা 2.5 কোটি টাকা ইনভেস্ট করা, এটা একটা রিস্কের ব্যাপার। প্রশ্নটা ছিল সাকিবিয়ান কি এখনো আছেন কি? আসলে আমাদের যখন সিনেমা যখন দেখার বোঝার সময় হয়েছে, যখন আমরা সিনেমা বুঝি, গল্পটা আমরা কনসেপ্টটা যখন বুঝি, তখন কিন্তু সাকিব খানই সুপারস্টার। তখন সাকিবিয়ান কেন না? এমন না যে আমি সাকিবকে ফলো করি, এমন না যে আমি সাকিবের অভিনয় আমি বুকে লালন করি, এটা না। আমি মুন্না খানের অভিনয় লেভেল আলাদা থাকতে হবে, তাইলে একজন মুন্না খান হয়ে আমি যেমন আমার কোলাহলে কলিগরা বলছিল যে তামিল হিরো আসলো কিনা, ফলো করে এগোচ্ছেন না? না, আসলে কি,
আমি যেহেতু বিদেশে থাকি, হ্যাঁ। বিদেশে প্রবাসে ব্যবসা করি, আমাদের ফ্যামিলিগতভাবে প্রবাসী। হ্যাঁ, তা আমরা কিন্তু বেশিরভাগই যখনই সিনেমা, বাংলা সিনেমা তো দেখি, পাশাপাশি যখনই একটু সময় সুযোগ পাই তখন কিন্তু হলিউডের ছবি, বলিউডের ছবি, সাউথ ইন্ডিয়ান, তামিল, কানাডিয়ান এইসব সিনেমা আমাদের বেশি একটু দেখা হয়। আচ্ছা। তো একটা সময় আমি চিন্তা করলাম যে আমি যদি সিনেমা করি, বাংলাদেশের লুক থেকে বেরিয়ে গিয়ে, বাংলাদেশের গল্প থেকে বেরিয়ে গিয়ে, কিন্তু গল্পটা বাংলাদেশের হবে, আচ্ছা। বাংলাদেশের মৌলিক সিনেমা হবে, বাংলাদেশের মা মাটির কথা বলবে, এরকমই একটা সিনেমা আমি করব। বাংলাদেশে নিজে ইনভেস্ট করে হেলাল খান এসছে, বেশ কিছু কাজ করেছে। আপনি আসলেন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যারা এই নিজের ইনভেস্ট করে আসেন তারা 3-4টা ছবি করার পর ক্লান্ত হয়ে আবারও যার যার মতো ব্যাকফুটে সংসার এবং ব্যবসা নিয়ে। আপনার প্ল্যান কি? কয়টা ছবির পর আপনি ক্লান্ত হবেন? আসলে ভাইয়া আমি কিন্তু অনন্ত ভাইয়ের আর আপনার একটা টক শো আমি অনেক আগে দেখছি, অনেক টক শো আমরা করেছি। অনেক টক শো দেখছেন, অনেকগুলোই আমি দেখছি। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন তানভীর তারেক ভাইয়ের টক শোতে আমি যাব, এই শোতে আমি একদিন আসবো। যদি অবশ্যই আপনার এখানে যার যোগ্যতা আছে আসার, এবং যাকে আপনি মনে করেন যে এই শোর জন্য যোগ্য, তাকেই আপনি ডাকেন। তো এই জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আমি একজন যদি ব্যবসায়ী হই কাতারে, আমাকে কিন্তু আপনি ডাকবেন না, আপনার চোখেও কিন্তু তেমন পড়বে না। বাট যদি আমি একজন বিনোদনের মানুষ হই, একজন এফডিসির মানুষ হই, তো অবশ্যই আপনি আমাকে টুডে নয় টুমোরো আমাকে অবশ্যই ডাকবেন। তো এই স্বপ্নটা কিন্তু আমি বুকে লালন করতে পেরেছি বিধে আজকে আমি এই জায়গায় আসছি। তো আপনি যে বললেন 3-4টা সিনেমার পরে হারিয়ে যাচ্ছে, আসলে অনন্ত ভাই যে প্রতি মাসে একটা করে সিনেমা উপহার যে মানুষ, এটা তার দ্বারা সম্ভব না, কারণ সে একজন বিগ ব্যবসায়ী। আর আমি বিগ ব্যবসায়ী না হলেও আমি একজন প্রবাসী ব্যবসায়ী। আপনি মানে ন্যাশনাল লেভেলে বিজনেস করে, আমি ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেস। অনন্ত জলিল বড় ব্যবসায়ী না আপনি বড় ব্যবসায়ী? অবশ্যই নিঃসন্দেহে অনন্ত জলিল বড় ব্যবসায়ী। কারণ আপনি টাকার অঙ্কে জানেন আপনি মোটামুটি। হ্যাঁ অবশ্যই, তার যেহেতু বাংলাদেশে প্রায় 12-13 হাজার কর্মী আছে, আমারও আছে কাতারে প্রায় 750-800 কর্মী আছে, এটা জানেও, আমার এটা নিয়ে একটা 71 নিউজ হয়েছিল। তো অবশ্যই সে একজন বড় ব্যবসায়ী। তো তার দ্বারা তো বছরে 5টা সিনেমা দেওয়া এটা সম্ভব না। আর ওই যে অনন্ত ভাই বলছিল যে আমার একটা চেয়ারম্যানের মেয়ে অমুকের ছেলে দিয়ে একটা গল্প দাঁড়াই দেবেন, এইটা আমি অভিনয় করবো না, এই লেভেলের কাজ আমি মুন্না খানও করতে পারি। তাহলে ব্যবসায়ী হিসেবে অনন্ত জলিলকে টপকাতে চান নাকি শাকিব খানকে টপকাতে চান? আপনি নায়ক হিসেবে কোনটা? আমি ব্যবসায়ী হিসেবে তাকে টপকাতে চাই না, এবং শাকিব খানকেও টপকাতে চাই না। আমি চাই মুন্না খান একটা ভালো একটা, মানে মুন্না খান যে এত টাকা ইনভেস্ট করার পরে টাকাটা আমি কোথায় ইনভেস্ট করি সেটা মানুষ সিনেমা হলে এসে দেখে, নিজেকে নিজের সাথে যুদ্ধ করতে চাই। এখনকার যে বাজার অবস্থা তাতে 3 কোটি টাকা ফেরা তো দূর, কাছাকাছি আসার সম্ভাবনা নয়, কিন্তু তারপর যে প্রচার পরিচিতি, তো তারপর আপনার একটা বড় আক্ষেপ এর আগেও কয়েক জায়গায় বলেছেন যে বাংলাদেশি নায়িকা আপনি পাননি, অনেক জায়গায় ডোর টু ডোর আপনি নক করেছেন, ববির সাথে আমরা নিউজও করতে দেখেছি। এই অনাগ্রহের কারণটা কি? আপনার অ্যাটিটিউড, আপনার অ্যাপ্রোচ পছন্দ হয়নি নাকি আপনার চেহারা তাদের ভালো লাগেনি? না আসলে কি, প্রথমে বলি যে 3 কোটি টাকা কেন আপনি ইনভেস্ট করলেন এই অঙ্গনে? জি, আমি কেন লগ্নি করলাম 3 কোটি টাকা? নিজেকে চিনানোর জন্য না, নিজেকে তো চিনবই মানুষ। আপনার ভাইরাল তো অনেকেই আছে 2 দিনের জন্য, তাকে তো সারা জীবন মানুষ মনে রাখবো না। কিন্তু আমি যদি দেশের জন্য, দেশের সমাজের জন্য যদি একটা ভালো গল্প তৈরি করি, এটা কিন্তু সারা জীবন মনে রাখবে। আজকে দেখেন ইলিয়াস কাঞ্চন স্যারের বেদের মেয়ে জোসনা, এখনো মানুষের একটা সিনেমা হিট গেলেই বলে ওটাকে পারছেনি টপ চাইতে, একথা কিন্তু আসে। এরকম অসংখ্য সিনেমা আছে, মান্না ভাইয়ের, সালমান স্যার, সুলতান স্যার আছে না, তাদের টপ চাইতে কেউই পারে না। কারণ তখনকার 20 কোটি এখন 1000 কোটির সমান। তখন লবণের কিলো ছিল মাত্র 50 ফিলস তখন, আর এখন কিন্তু সেটা 200 টাকা দিয়েও কিনি আমরা। তো সেটা টপকানো সম্ভব না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে তুফান নিয়ে যে আলোচনাটা বেদের মেয়ে জোসনা টপকাতে এটা সম্ভব না, যদি বলে এটা সম্ভব না, আমি পার্সোনালি মনে করি এটা সম্ভব না। আচ্ছা, তো যাই হোক, আমি কেন ইনভেস্ট করছি? ইনভেস্ট করার মানে হলো এটাই যে আমার স্বপ্ন, প্রথমত আমার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি। আর আমরা যে দ্বিতীয় স্থানে আসি সেটা তো আপনারা অনলাইনেই দেখতে পাচ্ছেন। আর একটা মানুষের সিনেমা নিয়ে মিক্স রিভিউ থাকে। যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছে, আমি হাউসফুল লোকের সাথেও দেখছি, আমি 50% লোকের সাথেও দেখছি, আমি 25% লোকের সাথেও দেখছি। একটা লোক বলে না যে এই সিনেমাটা খারাপ হয়েছে, গল্পটা খারাপ হয়েছে, একটা লোকের মুখ থেকে আমি শুনি না। কিন্তু না দেখে তো অনেকেই বলবো, যাদের টাকা দিয়ে পালে, অনেক ইউটিউবার আছে, অনেক পেজ চ্যানেল আছে, তারা তো বলবোই। এগুলো তো দিনে দিনে, এগুলো সালমান খানের জন্য বলতে আছে, এগুলো আমির খানের সিনেমায় বলতে, এগুলো শাহরুখ খানের সিনেমায় বলতেছে, ভুল আসি, ভালোর কোনো শেষ নেই। তো বাংলাদেশের মা মাটি মানুষের জন্য, বাংলাদেশের সমাজের জন্য আমরা একটা মেসেজ নিয়ে আসি। বাংলাদেশকে মানুষকে যারা এত কষ্ট করে ছেলে পেলে লালন পালন করে, ইউনিভার্সিটিতে পাঠায়, তারা কোথায় মিশতে গিয়ে
কোথায় বড় বড় ভুল কাজ করতে আছে সেটা নিয়ে আমরা একটা মেসেজ নিয়ে আসছি। না, আমি অ্যাপ্রিশিয়েট করি যে আপনি এই টাকা লগ্নি করেছেন, কারণ একটা ছবি তো শুধু আপনি নায়ক হওয়ার জন্য না, এটা একটা বড় টিম কাজ করে, ইন্ডাস্ট্রির অনেক লোকজন কাজ করতে পেরেছে। এই জন্য আমি অ্যাপ্রিশিয়েট করি যে আপনি লং রানে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে পরবর্তী ছবির আপনার দমটা আছে কিনা, সেই জায়গাটায় ধরেন যে এটা হাফ ডান হলো, এটা ফেল করলেন, কিন্তু সেই দমটা থাকাটা জরুরি। আপনি সেই দমটা আছে কিনা? আমি যেহেতু একজন প্রযোজক, তাই আমি আসলে ক্লিয়ার মানে ফাঁস করতে চাই না। আমি কালকে একটা সিনেমায় সাইন করছি, আমার ম্যানেজার জানে। আচ্ছা, কালকে একটা বড় বাজেটের সিনেমা আমি সাইন করছি, তাফিজুর রহমান বাবু ভাই। আচ্ছা, কালকে আমার অফিসে সাইন করাইছে। ওকে। তো জানি না, কারণ আমি ওনাকে আগেই বলছি যে মুন্না খানের আগে আপনি আমার সাথে সিনেমা হলে চলেন, আমার সিনেমাটা আগে আপনি দেখেন মুন্না খান কোন সিস্টেমে অভিনয় করছে, কোন গল্প অভিনয় করছে, কত টাকা বাজেটের সিনেমা অভিনয় করছে, তাহলে আপনি বুঝতে পারবেন আমার দমটা। আগে এটা আপনি দেখেন, তারপর আমি আপনার কাছ থেকে সাইনিং মানি নেব, তার আগে আমি নেব না। সে আমার সাথে সিনেমা হলে গেছে, সিনেমা দেখছে, দুইজন ডিরেক্টর, যৌথ ডিরেক্টর, তার সাথে বাবুল রেজা ভাই আছে আর উনি করে মুস্তাফিজুর রহমান বাবু ভাই। তো বাংলাদেশের একজন ভালো ডিরেক্টর, মান্না ভাই, সাকিব ভাই থেকে শুরু করে শাবানা ম্যাডাম থেকে শুরু করে সবারই সিনেমা সে করছে। তো আপনি নিঃসন্দেহে একজন ভালো ডিরেক্টর, বাংলাদেশের যদি নাম করা ডিরেক্টর হয় আপনি ভালো একজন। তার ভিতরে যদি আমাকে নিয়ে সিনেমা করতে হয়, তাই এই লেভেলের সিনেমাই করতে হবে। আপনার গল্প যাই হোক না কেন, যদি মেকিং ভালো হয়, টেকনিশিয়ান ভালো হয়, ক্যামেরাম্যান ভালো হয়, আপনার গল্প যদি ভালো হয় তো অবশ্যই চলবে। দারুণ কনফিডেন্ট। কিন্তু আমার প্রশ্নটা নায়িকা দেন। আরেকটু বলি, আমার আরেকটা সিনেমা 50% অলরেডি হয়ে গেছে, ওটাও সামনের মাসে ফুল শুটিং শেষ হয়ে যাবে, আমরা অবশ্যই রিলিজের ডেট জানিয়ে দেবো। নায়িকার বিষয়টা হলো এই একটা বড় বাংলাদেশে একটা প্রবলেম নায়িকা। আচ্ছা, নায়িকা বলেন তো। সুন্দরী নায়িকা বাংলাদেশ অসংখ্য আছে, বিদেশে চেয়েও সুন্দরী নায়িকা আছে, কিন্তু তারা আসলে একটা মায়া জলে বন্দী। যখন নায়িকা হয়ে যায় তখন তারা একটা হাউজের সাথে একটা মায়ার ভিতরে বন্দী হয়ে যায়। মুন্না খানের সাথে অভিনয় করবা। মুন্না খান তো আগে মিউজিক্যাল ফিল্ম করছে, 100 মিউজিক্যাল ফিল্মে কাজ করছে, তো ভাইরাল। তুমি তার সাথে কি অভিনয় করবে? এটা কে বলে নায়িকাকে? এটা বলে তাদের পিছন থেকে বলে। যেমন কৌশনীকে 100 স্ক্রিনশট আমাকে দেখাইছে কৌশনী মুখার্জি, তোমার সাথে আমাকে অভিনয় করার জন্য দেখো কতগুলো মানুষ আমাকে এখান থেকে, সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া আসে না কিছু লোক, তারা তো মানুষের ভালো দেখতে চায় না। তারা একটা 3 কোটি টাকার মতো একটা ডার্ক কল মুস্তাফিজুর রহমান মানিক বানক সেটাতে চায় না। নতুন একটা প্রযোজনা প্রতিষ্ঠান আলোকিত হতে সেটা তারা চায় না। তারা চায় যে সিনেমার মার্কেট কম আছে, আমরা আছি, আমরাই থাকি, আর একটা আসার কি দরকার আছে? তাদের জন্য হিরো আলমই ওকে। আপনি বলতে চাচ্ছেন যে নায়িকাদের সাথে যারা পরামর্শদাতা থাকে তারা আসলে বিভিন্নভাবে না করিয়েছে কাজ করার জন্য। দেখেন এত সুন্দর একটা গল্প, কৌশনীকে বলে দেন এটা আমি গল্প সম্পূর্ণ পড়ছি, এই গল্পে আপনি কাজ করেন না। অথচ কৌশনীর জীবনে যদি কোনো ভালো একটা সিনেমা থাকে সেটা ডার্ক হল, সেটা আপনি যদি দেখেন অবশ্যই তানভীর ভাই দেখবেন, ইউটিউবে আসলেও তো দেখবেন। তার জীবনে যদি ভালো কোনো একটা গল্প থাকে, আর যদি এই গল্পে যদি আমি বাংলাদেশের কোনো একটা ভালো নায়িকা যারা সাইরে গেছে সিনেমা, যাদের আমি অফার করছি, তারা যদি করতো তাদের জীবনে বেস্ট সিনেমা হতো। আচ্ছা, আপনার প্রথম চয়েস পরিচালক হিসেবে মসফিজুর রহমান মানিক কি ছিল নাকি অন্য? না, আসলে আমি তো যেহেতু অ্যাকশন রোমান্টিক একটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যেহেতু আমরা তাল মিলিয়ে একটা ভালো অ্যাকশন সিনেমা বানাইতে চাইছিলাম, যেমন আছে RR, পাঠান, আপনার জোয়ান, এই লেভেল এরকম হয় না, কিন্তু তার কাছাকাছি আমরা গেছি। আচ্ছা, কারণ আমাদের বাজেট অনুসারে তাদের একটা গানের বাজেট 3 কোটি টাকা, আমরা 3 কোটি টাকা পুরো সিনেমা বানাইছি, তাদের কাছাকাছি আমরা গেছি। কিন্তু আমার মানে মনে ছিল, মানে মনে ভাবছিলাম যে আমি একটা অ্যাকশন ডাইরেক্টর নেব, যেমন ধরেন আফসারি ভাই আছে, খোকন ভাই আছে, শামীম আহমেদ রুনি আছে, অনেকেই আছে। তারা কাজ করতে চায়নি? না, আমি তাদের কাছে অফার নিয়ে গিয়ে নেন। আচ্ছা, তারপরে একটা সময় চিন্তা করলাম যেহেতু আমি নতুন, আমি একটা ভালো একটা মানুষ দেখি যে আমাকে 24 আওয়ার সাপোর্ট দিব। তখন আমি অনেক মানে পরিচিত কেউ তো ছিল না, যারা আর কি ছিল, যতটুকু ছিল, বললো মানিক ভাই কিনেন, মানিক ভাই তো ভালো মানুষ। তো আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছিলাম ওই রকমই একজন ডিরেক্টর আমি পেয়েছি, ভালো মনের মানুষ, একদম সৎ মানুষ আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি। মানুষের সাথে কি করে, কিন্তু ভালো মন্দ তো আপনি আমার কাছে ভালো, আরেকজনের কাছে খারাপও থাকতে পারেন, আমার কাছে ভালো আলহামদুলিল্লাহ। তো আর চিন্তা করলাম যে ফাইট সিকোয়েন্সগুলো তো ডিরেক্টর শুধু ডিরেকশন দেয়, কিন্তু ফাইট ডিরেক্টর কিন্তু আলাদা, 18টা সংগঠন নিয়ে একটা সিনেমা হয়। তো আলহামদুলিল্লাহ উনি তো অনেক ভালো করছে। আপনি বরিশালের ল্যাঙ্গুয়েজে আপনি সবসময় অ্যাপ্রোচ করেন, এটা কি আপনার আঞ্চলিকতা আপনি নিজে গর্ববোধ করে সবসময় ধারণ করেন? আমি এটা আসলে নিজেকে গর্ববোধই মনে করি, আমি প্রাউড ফিল মনে করি যে আমি বরিশালের ছেলে। আমি কেন আমার দেশকে ভুলে যাব? যেখানে সিলেটের মানুষ সিলেটি ভাষায় কথা বলে তাদের দেশকে প্রেজেন্ট করে, আর আমি আমার বরিশালের ভাষায় কথা বলতে তো কোনো সমস্যা নেই, আমি বলবো অবশ্যই, কারণ আমার মা, আমার মাটি, আমার দেশ। সেটা এখন অনেকেই আমার এলাকা থেকে মেসেজ দিয়ে ইনবক্সে বলে, ভাই
তুমি তো একদম ফাটিয়ে দিলে প্রথম ছবিতেই। আর তুমি আমাদের ভাষাটা এখনো তোমার চেঞ্জ করতে পারো না। তুমি ছোটবেলায় যেখানে বড় হয়েছে, তোমার শৈশবকাল কাটছে, আবার তুমি ঢাকাতে 20 বছর ধরে আসো, আবার বিদেশে আসো 15-16 বছর ধরে, সব মিলিয়ে যে তুমি আমাদের ঐতিহ্যটা ধরে রাখছো, এটা আমাদের ভালোই লাগে, আমার কাছেও ভালো লাগে। আচ্ছা, আপনার ছবিতে মিশা সওদাগর, দীপক খন্দকার থেকে শুরু করে অনেক গুণী গুণী অভিনয় শিল্পীরা কাজ করেছেন। ওরা আপনার সম্পর্কে অন দ্য সেট এবং ছবি রিলিজের পরে কি কি বলেছেন? না, আসলে মিশা ভাইও অনেক ভালো মনের মানুষ একজন, সে যথেষ্ট পরিমাণ হেল্প করছে আমাকে। আর দীপক খন্দকার আপুর কথা তো, সে তো আমার সাথে একদম মেইন রোলে কাজ করছে, মানে সে কখনো বিরক্ত বোধ মনে করে না, কারণ নতুন একজন আর্টিস্টকে যে কীভাবে হেল্প করা দরকার, সে একজন সিনিয়র মানুষ, ছোটোবেলা থেকেই তারে দেখি আমি, যেটা আমার সাথে সে বুবুর ক্যারেক্টার করছে, যে একবারে আমরা দুজন একদম মিশে গেছি ক্যারেক্টারের সাথে। আচ্ছা, সেটা অবশ্যই দেখতে পারবেন কোনো না কোনো মাধ্যমে, তো একসময় অবশ্যই দেখবেন যে না আজকে এখানে চাপাবাজি করে গেলাম নাকি সত্যি বাস্তবে ঠিক আছে কিনা। তো এই জন্য আপুকে অনেক ধন্যবাদ। আর সিনেমা হলে দর্শক দেখার পরে বলছেন দীপক খন্দকারের জীবনে বহুত টার্নিং পয়েন্ট আসছে, কিন্তু ডার্কল তার জীবনে একটা স্পেশাল মুভি বলছে, দর্শক বলছে। আমি যদি দর্শক সারিতে বসে বলতে আমিও বলবো, এটা আপনি দেখলেও বলবেন অবশ্যই। তো আপনি কাতারে দীর্ঘদিন ব্যবসা করছেন, আপনার ব্যবসায়িক জীবনে এই ছবিটা আপনার কাতার প্রবাসী আপনার যেসব এমপ্লয়ি যারা কাজ করে তাদের জায়গাটায় আপনি কেমন? আমি অলরেডি অনেকজনই আমাকে অফার করছে, মানে যারা ডিস্ট্রিবিউটারে কাজ করে ইন্টারন্যাশনাল লেভেলে রিলিজ করার জন্য। তো তারা দেখেই বলছে, কারণ আমি সিনেমাটা বানিয়েছি জানি আমি ইন্টারন্যাশনাল লেভেলে রিলিজ করতে পারি। আচ্ছা, এরকমই বানিয়েছি আমি। তো অবশ্যই আমরা আশা করি যে আগামী 10 দিনের ভিতরে আমাদের 5-6টা রাষ্ট্রে চলবে প্রাথমিক পর্যায়ে। এর আগে আপনি ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ ঢুকছিলেন, আবার কাতারে যাচ্ছেন নায়ক হয়ে। না, নায়ক তো যখন আপনি প্রায় 100 এর কাছে, নায়ক বা নায়কোচিত স্বভাব মূলত ফিল্ম রিলিজের পরেই নিজেকে প্রকাশ করা যায়। এটা কেমন? অবশ্যই ভালো ফিল, কারণ সিনেমার পর্দা মানুষ একটা মনে করি মিডিয়ার সর্বোচ্চ জায়গাটা হলে বড় পর্দা। মানুষ কাজ করে বড় পর্দা, একবার এর উপরে আছে কিনা আমার জানা নেই, বড় পর্দা। তো বড় পর্দা সিনেমা রিলিজের পরে যাব প্রথমবার কাতারে, তো অনেক বন্ধু বান্ধব বলতেছেন আমরা একদম বড়সড় আয়োজন একটা তোমাকে সম্বর্ধনা দেবো, স্বাগতম জানাবো। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু, আর ফিল্ডে তো অবশ্যই ভালো থাকবে। যাক, তো ডার্ক ওয়ার্ল্ড রিলিজের পরে এখন অন্যান্য তারকা বলি বা কলিগ বলি নায়িকাদের সাথে একটা সম্পর্ক তৈরি কি হয়েছে আদৌ? হ্যাঁ, কিছু হয়েছে, এখন দেখা যায়, একটু দাম দেওয়া শুরু করেছে। অবশ্যই, আমি বললাম না যে আপনার কাজ আপনাকে সম্মান দেবো, জীবনের অঙ্কই এমন। হ্যাঁ, আপনার কাজ আপনাকে সম্মান দেবো। যদি মনে করে ডার্ক ওয়ার্ল্ডের মতো একটা গল্পে কাজ করছি, এত বড় বিগ বাজেটের সিনেমায়, আমি আশা করি বাংলাদেশের সব নায়িকার সাথে আমার কাজ করার ইচ্ছে আছে, যারা প্রথম সারির নায়িকা। যদি ফিরিয়ে না দেয়, তারা যদি মনে করে যে ডার্ক ওয়ার্ল্ড প্রথম মনে করছিল যে নাটক বানাইবে, কি না কি বানায়, কোথা থেকে আসছে ওই রকমের, কিন্তু এখন তো অনেকেই বলে না, মানে আপনি আমার ইনবক্স দেখলে বুঝতে পারবেন যে কত ভালো বলতেছে। তাই এটার একমাত্র মানে ডার্ক ওয়ার্ল্ড ভালো বানাইছি বিদেই বলতেছে, ভালো তো ভালো বলতো না। আপনার সবচেয়ে ভালো লাগে কোন নায়িকা? আবার তো পরিমণির কথা বলতেই বলেছেন, বিশাল বড় লস দিয়ে ফেলাইলাম। তো এখন আর ভালো লাগার কিছু নাই, এখন সবার সাথেই কাজ করতে চাই, সবাই ভালো করে। এখন আপনি সমপর্যায়ে চলে? হ্যাঁ, এখন সমপর্যায়ে না, আমি এখনো ছোট, মাত্র তো শুরু করলাম বড় পর্যায়ে। তবে থাকতে চাই আপনাদের সাথে, সেটা অলরেডি তো 4টা মুভি অলরেডি তো রানিং আছে। তো আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমি আর একটা বড় বাজেটের ফিল্ম ঘোষণা করব খুব শীঘ্রই। সেটাও কি কলকাতার নায়িকা থাকবে? না, আমি তো বলছি না, প্রথম হলো আমার দেশ, প্রথম আমার মামাটি দেশ, প্রথম আমার নায়িকা মানে আমাদের বোন, তার হক আগে বোন, আমাদের নায়িকা মানে আমাদের বোন। আচ্ছা, আমাদের বোন মানে কি, তাদের আগে হক। তো নায়ক তো সাধারণত প্রেমিকা মোডে ছবি করে, আপনি শুরুতে খালাতো বোনের সাথেই তো প্রেম করে, মামাতো বোনের সাথেই তো প্রেম করে, বোন মানে তো আর একমার পেটের বোন না। আমি তো বাংলাদেশের নায়িকা প্রথম সারির নায়িকাই নিয়েছিলাম, সে একদিন শুটিং করে বড় একটা কাজে শুটিং করার পরে সে পরের দিন আর করে না। কেন আমি পরিমণিকে ভালো বললাম, কেন আমি পরিমণিকে আমার স্বপ্নের রানী বললাম, কেন আমি পরিমণিকে আমার স্বাভাবিক একটা মেয়ের সামনে আরেকটা মেয়ে প্রশংসা করলে এমনি, তারপরে তার উপরে নায়িকার সামনে আরেক নায়িকার প্রশংসা। তানভীর ভাই, আপনি যখন একটা ইন্টারভিউ নেবেন আমার, তখন তো আমি নতুন ছিলাম, তখন 50টা সাংবাদিক 50টা ক্যামেরা দেখুন, তখন একটু নার্ভাস ফিল মনে হইতেছে, তাই না? নতুন যেহেতু নতুন, এরকম নতুন তো একদিন সালমান সাহেবও ছিল, সাকিব ভাই তো ছিল, সাকিব ভাই তো একদিন বাসে করে দেয় শুটিং করতে গেছে না, আজকে সর্বোচ্চ লেভেলে সে চলে গেছে, পুরো ইন্ডাস্ট্রি এখন তার হাতের মুঠে। সাকিবের প্রথম দিনে আপনার মতো এত টাকা ছিল না, আপনার প্রথম দিনে যত টাকা ছিল না, কিন্তু কষ্ট করে তো তখন তো মনে করতো যে একজন আপনার মতো এরকম বড় বড় সাংবাদিক ছিল, এরকম বড় বড় শো ছিল, তখন তো আসার তার স্বপ্ন ছিল, আর এখন তো আপনার ডাকলেও পান না। তাই আপনাকে যখন বিভিন্নভাবে অ্যাটাক করে, বিভিন্নভাবে আপনার টাকা পয়সা বা আপনার ছবির মান নিয়ে,
তখন আপনি কি একটা প্রস্তুতি নিয়ে যান নাকি সাংবাদিকদের সাথে? আসলে এখানে প্রস্তুতি নেওয়ার কিছু নাই, কারণ আমি নিজেই প্রযোজক, আমার বাংলাদেশে কোনো ব্ল্যাক মানিও নাই, আমি বাংলাদেশে কোনো আমার বিজনেসও নাই। হয়তো বাড়ি বেরো 1.5 লাখ 2 লাখ টাকা পাই এরকমের, একটা 10 তলা বিল্ডিং আছে, একটা 2 তলা 3 তলা বিল্ডিং আছে, একটা আমি নিজে থাকি, সবই প্রবাসীর টাকা দিয়ে, সবই প্রবাসের টাকা দিয়েই করা। এখানে আমার বাংলাদেশে কোনো 1 টাকার বিজনেস শুধু মুন্না খান মাল্টিমিডিয়া ছাড়া আর কিছু নেই বাংলাদেশে আমার। আর ওই নিজের বাড়ি ভাড়া এটা কোনো ব্যবসার মধ্যে পড়ে না, আপনার বাড়ি ভাড়া পান এটা কোনো ব্যবসার ভিতরে পড়ে। আমার প্রস্তুতি নেওয়ার কিছু নেই। তারপরে আপনার এই যে প্রতিপত্তির কথা সুন্দর সংক্ষেপে বলে দিলেন, মূলত ফেম পাওয়ার জন্য, একটু পরিচিতি পাওয়ার জন্য আপনি যে প্রায় 500-র মতো মিউজিক ভিডিও করেছেন বলেছেন। না 100-র মিউজিক ভিডিও করেছেন, এখন ফিল্মে কাজ করা শুরু করেছেন। তার মানে আপনার পরিচিতি, এই ফেম, এটা খুব ভালো লাগে। পরিচিতি না, আমার বললাম না, ছোটবেলা থেকে আমার একটা মিডিয়ার প্রতি একটা দুর্বলতা ছিল। হ্যাঁ, আমিও একদিন নায়ক হব, আমি একদিন মডেল হব, আমি একদিন বড় পর্দায় কাজ করব, একটা স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নটা পূরণ করতে গেলে তো আপনি একজন ডিরেক্টরের প্রযোজকটা বললেই যে ভাই আমাকে একটা চান্স দেন, দিব না, দিলেও সি ক্যাটাগরিতে দিব, ডি ক্যাটাগরিতে দিব, না একটা ফালাই দিব না দারোয়ানের ক্যারেক্টার দিয়ে। তো আমি ওইটা কখনো হইতে চাইনি। আমি একজন ভালো অভিনেতা হতে চেয়েছি, ভালো লগ্নিকির একজন প্রযোজক হতে চেয়েছি, ভালো ডিরেক্টরদের একটা মেকিং করার চেষ্টা করছি, এবং আমি সবসময় চেয়েছি আমার সিনেমাতে একজন ভালো নায়িকা কাজ করবে। যখন বাংলাদেশ থেকে নায়িকা নিতে পারিনি, যখন সে সাইরেই গেল, তখন আমার স্বপ্ন পূরণ করতে হলে আমি প্রয়োজনে আমার বলিউড থেকে নায়িকা আনতে হবে। তো তাকে আর পরে মেসেজ দেননি, দেখো আমি কোশানিকে নিচ্ছি, তুমি তো কাজ করলে না? না, আমি সিনেমার স্বার্থে আমি তাকে সরি বলছিলেন, আপু আসেন কাজটা করি। আচ্ছা, কিন্তু সে কোনো রেসপন্স দেয়নি। আর এবং পরিমণি আপুকেও আমি অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি, আর তখন তো জানেন আমার সিনেমা তখন তার ফ্যামিলিগত অনেক প্রবলেম, তাই আর চিন্তা করি হয় না। নায়িকাদের কষ্ট দিতে চান না? না, কষ্ট দেওয়ার এখন আসলে প্রথম প্রস্তাব দিবেন বা কাজ করবেন? হ্যাঁ, আবার নতুন করে ভাই বিপদে পড়তে চাই না। এখন আমি সম্পূর্ণ রেগুলার ডিরেক্টরের উপরই ছেড়ে দিতে চাই, অলরেডি আমি ছেড়েও দিয়েছি। তারপরও যেহেতু নিজের একটা কেরিয়ারের ব্যাপার আছে, একটা ভালো সিনেমা বানাবার পরে যদি আবার পরের সিনেমা যদি আবার বস্তা মার্কা হয়ে যায়, সমস্যা না। তো আমি পরিচালককে বলছি যে এইরকম যদি নায়িকা নেন একটা, 5 জন দিছি, 5 জন থেকে একজন নিলে অবশ্যই আমি কাজ করবো। মুন্না, ড্যান্স পারতে হয়, ফাইট নলেজ থাকতে হয়, এসব আপনাকে কে শিখিয়েছে? ড্যান্স তো আমি ওখানে শিখছি। আচ্ছা, ওই আপনার কাতারে ওখানে একটা বলিউড স্কুল আছে, যতটুকু সময় দিতে পারি ব্যবসার ফাঁকে ফাঁকে আমি ট্রাই করছি। আর ফাইট ডিরেক্ট আমি বাংলাদেশ থেকে নিয়ে ওখানে 2 মাস আমাকে ট্রেনিং দিয়েছে। ফাইট ডিরেক্ট ট্রেনিং দিচ্ছে একজন বাংলাদেশের যে আমাদের বর্তমান ফাইট ডিরেক্টর আরমান ভাইয়ের শিষ্য রনি বে, ওনার নাম সবাই রনি বে করে চিনে। তো অসাধারণ ফাইট করছে, একদম নতুন লেভেলের ফাইট করেছে। সেটা ফাইটের জন্য যে আমি কত টাকা নষ্ট করছি সেটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ফাইটটা করছি। আপনি নষ্ট বলছেন না, মানে ফাইটের জন্য যে একটা কত লগ্নি করছি, মানে কোনো কনফিউজ আছে না যে আমার একটা ভাই আমি আপনাকে 10 টাকা দিলাম, এর ভিতরে আপনি আমাকে করে দিতে হবে। কিন্তু আমি যা লাগে, যেখানে যা লাগে, আচ্ছা আচ্ছা, যেখানে যা লাগে। সিনেমা কখনো বাজেট দিয়ে আপনি সিনেমা বানাইতে পারবেন না। মোস্তাফিজুর রহমান মানিকের প্রথম অ্যাপ্রোচ বা প্রথম দিনের গল্পটা বলেন। হ্যাঁ, মানিক ভাইকে আমি যখন মানিক ভাইয়ের সিনেমা তো 2 নয়নের আলো তো আমি দেখছি, তখন তো আমি অভিনেতা ছিলাম না, কিছুই ছিলাম না, একজন দর্শক, সাধারণ দর্শক হিসেবে দেখছি। বললেন তাকে 2 নয়নের আলো। আচ্ছা ভাই, আপনার 2 নয়নের আলো তো খুব ভালো লাগছে, এখন আমি একটা অ্যাকশন মুভি বানাতে চাই। সে বলে আমি তো অ্যাকশন মুভি বানাই না, কখনো বানাইতে পারবো না, না পারার তো। আমি বলছি ভাই, সিনেমা যে বানাতে পারে, সিনেমার মস্তিষ্কে যার ভিতরে যে পরিচালক সিনেমা যে বানাইতে পারে, সে অবশ্যই সব ধরনের কাজ যে পারে সবই পারে। তা কেন পারবেন না? আমি আপনাকে সব দিব অ্যারেঞ্জমেন্ট, অ্যাকশন মুভি বানাবার জন্য যা লাগে আমি সব দেবো। প্রয়োজন হলে আপনার যা চান আমি তাই দেবো। একটা সময় সে বললো আচ্ছা ঠিক আছে, ওকে আসেন মিটিং করেন। তারপর তো আমি তো মগবাজারে আমি অফিস নিয়েছি এখানে মগবাজারে। অফিসে আসলো, কথা বললাম, সব কিছু বললাম, গল্প দিলাম তাকে, সবই ঠিক আছে, হয়ে গেছে, বেডে বলে মিশে।